আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার লিখেছেন কায়তান খান কবিতা। পর্ব ৪। তামিমের চোখের রং রাগে রক্তিম বর্ণ ধারণ করে। কেউ তার শখের রমণীকে অসম্মান করেছে, মানে তাকে অসম্মান করেছে। আর এই আরশিনগরে যে তার নাম রঞ্জমঞ্জু খানায় লেখা হয়ে গেছে তার নিশ্চিত শতভাগ। পঞ্চপাণ্ডবরা যে যার কাজে খুব সুন্দর মতো লেগে গেছে, কারণ তারা জানে আজ যদি এক চুলও ভুল হয় তাহলে তামিম তাদের শেষ করে দিবে। ঠিক তখনই ফোন আসে কালামানিকের। ভাই, লোকজন রেডি। প্রিন্সিপাল সেকেন্ড মাথায় আর 3জন টিচার সবাই গাড়িতে। তামিমের মুখ চিরচেনা, সেই হাসি। রঞ্জমঞ্জ খানায় নিয়ে আয়, আজকে ওদের শেখাতে হবে সরকার পারে কয় হবে সরকার। রঞ্জমঞ্জ খানা। চিটারদের এক এক করে নামানো হয় সবার চোখে। কালো কাপড় হাত বাঁধা তামিম চেয়ার ঘুরিয়ে পায়ের উপরে পা তুলে বসে। এক এক করে সবার চোখের কাপড় খুলে দেওয়া হয়। প্রিন্সিপাল, যিনি তার বউয়ের কলেজ থেকে বের করে দিয়েছে, আর সাথে আর কয়েকজন সহযোগী। কি রে, কে তোকে ক্ষমতা দিছে আমার শখের নারীকে বের করে দেওয়ার? প্রিন্সিপাল কাঁদতে কাঁদতে বলে, স্যার মাফ করবেন, আমরা জানতাম না ও আপনার পছন্দের। তামিম মৃদু হেসে, আমার শখের নারীকে চেনার অপরাধ পুরো আরশিনগর দেখবে এবার। তামিমের কথা শুনে সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তাতে ও মন গলেনি তামিমের। তারপর ইশারা করে সাকিবকে শিক্ষা দে এদের। সাকিব আগুনের মতো চোখে তাকায়। ভাই, শুধু শিক্ষা না, শরীরে লিখে দিমু, সরকারের আদেশ অমান্য করা মানেই মৃত্যু। পরদিন সকাল। খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস শোভার, আজও তার ব্যতিক্রম নয়। কিন্তু আজকের সকালটা কেমন জানি বিষাদময়। না চারপাশে আওয়াজ কানে আসছে, আর না কোনো কোলাহল। কেমন যেন নিঃস্ব লাগছে সব কিছু। সকালে চারপাশ কেমন যেন অস্বাভাবিক শান্ত, কিন্তু এমন তো হয় না সচরাচর। শোভা একটুর জন্য বারান্দায় যায়, যে দেখে পুরো রাস্তা ফাঁকা। হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে। শোভা ফ্রেশ হয়ে নিচে আসে। মা রান্নাঘরে আর শোভার বাবা টিভিতে কিছু দেখছে। এটাই খবর, আরশিনগরের নামকরা কলেজের আগুন, 3জন শিক্ষক গুরুতর আহত, প্রিন্সিপাল নিখোঁজ। নিউজটা শোনা মাত্রই শোভা পা ঠান্ডা হয়ে যায়, ভয়ে তার চোখে পানি চলে আসে। ঠিক তখনই শোভার বাবা তাকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে। দেখেছিস মা, তোদের কলেজ ভয়াবহ আগুন লেগেছে, তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে অন্য কলেজে ভর্তি করে দিব। শোভা তার বাবার কথায় মাথা নেড়ে হ্যাঁ জানায়, কিন্তু তার মনে চলছিল অন্য ভয়। সে জানে এসব কার কাজ। শোভা যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু হারিয়ে ফেলে। তাই সে নিজের রুমে যেতে থাকে। শোভা নাস্তা করে, যা মা। জি আচ্ছা মা। শোভা তার পরিবারের সাথে কোনো রকম নাস্তা করে। খাবার যেন তার গলা দিয়েই নামছে না। শোভা কোনো রকম খেয়ে রুমে চলে আসে। রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সে। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। মোবাইলটা হাতে নেই, একটি ছোট্ট মেসেজ আসে। তাতে বিকেল 5টায় দেখা হচ্ছে পরি। মেসেজটা পাওয়া মাত্রই শোভার কলিজার পানি শুকিয়ে যায়। সে এই কোন বিপদে পড়ল। শোভা এবার আয়নায় নিজেকে দেখে। ভরা ভয়, অভিমান, অসহায়তা সব মিশে যাচ্ছে। নিজেকে জিজ্ঞেস করে, কিভাবে বাঁচবো আমি তামিম সরকারের হাত থেকে? সরকার ভিলা, তানভীর সরকার কিছুটা একটু নিয়ে চরম চিন্তিত। উনি তার দলের লোকদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে। ভোট কিভাবে আসবে জানি না, কিন্তু সরকার আমাকেই হতে হবে। স্যার, অপোজিট পার্টিরা এবার আচ্ছা করে মাঠে নেমেছে, মনে হয় না এতটা সহজ হবে। ঠিক তখন ওই ওপর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে, না বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই। নেতা। তামিমের কথা শুনে উপস্থিত নেতারা ভয়ে থমথম খায়, কারণ এই একজন আছে যাকে 80 সকলের জন্মের কোনো ভয় পায়। তামিম সিঁড়ি দিয়ে নামতে থাকে, আর নেতারা সাথে সাথে দাঁড়িয়ে যায়। নির্বাচন হোক কিংবা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বা জানি হবে, আর যদি না হয় নিজেকে খবর
কবর কোথায় খুঁড়তে হবে সেই জায়গায় ঠিক করে নিও। তামিমের কথায় সকল নেতারা শুকনো ঠোঁট গিলে। স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না, আমরা আছি তো। এসব বিষয় নিয়ে চিন্তা তামিম করে না। চলবে।